দিনদা এবং গেরি একে অপরকে অনেক ভালোবাসত। 3 বছরের লং ডিস্টেন্স রিলেশনশিপও তাদের ভালোবাসায় ফাটল ধরাতে পারেনি, কিন্তু অতিরিক্ত কাজের চাপ এবং নিজেদের স্বপ্ন পূরণ করতে গিয়ে ধীরে ধীরে তাদের দুজনের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। তারা কি পারবে এই সব কিছু মেনে নিয়ে তাদের সম্পর্ক টিকিয়ে রাখতে, নাকি তাদের এই সুন্দর ভালোবাসার সম্পর্কটা একেবারে ভেঙে যাবে? সেটাই দেখবো আজকের এই ইন্দোনেশিয়ান লাভ স্টোরি দিনদাতে। শুরুতেই আমরা দেখতে পাই দিনদা এবং তার মা আজই মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়ার জাকার্তা শহরে এসে পৌঁছেছে। দিনদা জানায় তার পুরো নাম দিনদা কামালিয়া পুত্রী। আজ থেকে 3 বছর আগে তাদের পরিবার কিছু সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিল। দিনদার বাবা একটি দুর্নীতি মামলায় অভিযুক্ত ছিলেন। তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফাঁসিয়ে বলির পাঠা বানিয়েছিলেন, তাই তার বাবাকে পুলিশ ধরে নিয়ে যায়। এই ঘটনার পর থেকে স্কুলের সবাই দিনদাকে বুলি করত। সেই সব থেকে বাঁচাতেই গেরি নামের একটি ছেলে সব সময় এগিয়ে আসতো তার কাছে, সব সময় তার কেয়ার করত। আর সেখান থেকেই ধীরে ধীরে তাদের দুজনের ভালোবাসা শুরু হয়। কিন্তু এই ভালোবাসা শুরু হওয়ার কিছুদিন পরেই দিনদা এবং তার মাকে মালয়েশিয়া পাড়ি জমাতে হয়। কিন্তু দুজন এত দূরে থাকার পরও আজ পর্যন্ত তাদের মধ্যে ব্রেকআপ হয়নি। এখনো তাদের ভালোবাসা আগের মতোই আছে। অবশেষে আজ গেরির সাথে দিনদার দেখা হতে যাচ্ছে, সে দীর্ঘ 3 বছর পর। দিনদা তো এয়ারপোর্টে বসেই গেরিকে কল দেয় আর জিজ্ঞেস করে, গেরি, তুমি এখনো এয়ারপোর্টে এসে পৌঁছাওনি? আমি আর মা কতক্ষণ ধরে তোমার অপেক্ষা করছি। তুমি এখন কোথায় বলো তো? আর তুমি কেন আমার কল বা মেসেজের কোনো রিপ্লাই দিচ্ছ না? এ কথা শুনে গেরি বলে, আসলে আমি তো আমার অফিসে ফটোশুটের কারণে একটু ব্যস্ত হয়ে পড়েছি, তাই এখন আসতে পারবো না। তুমি প্লিজ কষ্ট করে একটা ট্যাক্সি বুক করে চলে আসো। এ কথা শুনে তো দিনদার মা একটু মুচকি হেসে একটা ট্যাক্সি বুক করে। বোঝাই যায় দিনদার মা তাদের দুজনের সম্পর্ক মেনে নিয়েছে, আর সে এতে খুশিও। এরপরই দিনদা গাড়িতে বেশ মন খারাপ করে বসেছিল, কারণ সে এতদিন পর তার দেশে ফিরে আসলো, অথচ গেরি তাকে নিতে আসলো না। তার অনেক বেশি খারাপ লাগছিল। তো গাড়িতে ওঠার পরই ড্রাইভার দিনদাকে বলে যে, আপনি এমন মন খারাপ করে বসে আছেন কেন? আমি কি গাড়ি ভুলভাবে চালাচ্ছি? এতে দিনদার মতো মজা করে বলে, আসলে সে তার বয়ফ্রেন্ডের উপর রাগ করেছে, ওর বয়ফ্রেন্ড হয়তো হারিয়ে গেছে। দিনদা তো তার মায়ের কথায় খুবই অবাক হয়ে যায়, কারণ একটা অপরিচিত মানুষকে কিভাবে তার মা তার বয়ফ্রেন্ডের কথা বলছে। এদিকে ড্রাইভারটাও নাছোড় বান্দার মতো দিনদাকে জিজ্ঞেস করে যে, আচ্ছা, আপনার বয়ফ্রেন্ড যদি এখন আসে আর আপনার কাছে ক্ষমা চায়, তাহলে কি আপনি তাকে ক্ষমা করবেন? দিনদা তখন কিছুটা ভেবে বলে, না, মোটেই ক্ষমা করব না। তো এরপর ড্রাইভার আবারও জিজ্ঞেস করে, তো যদি আপনার বয়ফ্রেন্ড কিছু সূর্যমুখী ফুল নিয়ে আসে এবং আপনার কাছে ক্ষমা চায়, তাহলে? এবার তো দিনদা বেশ কনফিউজড হয়ে যায়। তারপরও সে বলে, না, তাও না। ড্রাইভার তো আবারও প্রশ্ন করে, তো যদি আপনার বয়ফ্রেন্ড আসে আর ক্ষমা চায় এবং আপনার জন্য ফুল অলরেডি গাড়ির পেছনেই রেডি করে রাখে, তারপরেও আপনি খুশি হবেন না? তারপরেও আপনি তাকে মাফ করবেন না? এ কথা শুনেই তো দিনদার মা হাসতে থাকে, কারণ সে তো এখানে কি হচ্ছে তা আগে থেকেই জানে। দিনটা তো কিছু বুঝতে না পেরে দ্রুত পেছনের দিকে তাকায়, আর সেখানেই সে ফুল দেখতে পায়। এরপরই সে সামনের দিকে তাকিয়ে দেখতে পায় যে ড্রাইভিং সিটে তো ড্রাইভার নয়, গেরি বসে আছে। এটা দেখে তো দিনদা অনেক খুশি হয়, তাই তো সে খুশির চোটে পেছন থেকেই তাকে জড়িয়ে ধরে। দিনদার মা তো তখন ভাবছিল যে তাদের এই ভালোবাসার জন্য না আবার গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। যাক, তো বাড়িতে আসতেই কিরেন, লুসি, কিয়ারা এবং আদি তাদেরকে বাড়ির দরজায় ওয়েলকাম জানায়। দিনদা তো তার সব ফ্রেন্ডের দেখে খুবই খুশি হয়ে যায়। এরপর ঘরের ভেতরে ঢুকে সে মালয়েশিয়া থেকে তাদের জন্য যে গিফটস এনেছিল তা সবাইকে দিতে শুরু করে। আদির জন্য তো দিনদা একটা ক্যাপ নিয়ে এসেছিল, যেটা আদির খুব পছন্দ হয়। তো একে একে সবাইকে গিফট দেওয়ার পর যখন দিনদা গেরিকে গিফট দিতে যাবে, তখনই তার ফোনে একটা কল আসে। তাই গেরি উঠে চলে যায় ফোনে কথা বলার জন্য। এই ব্যাপারটা তো দিনদার একটু আজব লাগে। কিয়ারা তখন দিনদার কাছে একটা ফটো অ্যালবাম দেখে, যেখানে তাদের স্কুল লাইফের ছবি ছিল। এতে তো কিয়ারা তাদের স্কুল লাইফের কথা মনে করতে থাকে। সে বলে, সবাই এখন আমাদের থেকে কত দূরে, তাই না? জেজি কোরিয়াতে থাকে, বুডিও জিয়া মেলবোর্নে চলে গেছে হায়ার এডুকেশনের জন্য। এখন শুধু তুমিই আমাদের সাথে আছো। দিনদা বলে, অন্তত 7 জনের মধ্যে 4 জন তো আমরা একসাথে আছি। আদি তখন দিনদাকে বলে, জানো, তুমি মালয়েশিয়া যাওয়ার পর থেকে গেরি সব সময় কাজ নিয়েই ব্যস্ত থাকে, কারো সাথে দেখা সাক্ষাৎ করার সময়ও পায় না। সবাই তো এসব নিয়ে কথা বলছিল, এর মাঝেই আদি দিনদার ব্যাগে একটি ফটো ফ্রেম দেখতে পায়, যেখানে গেরির কিছু ছবি ছিল। সেটা দেখেই তো সে দিনদার সাথে মজা করতে থাকে। এমন সময় সেখানে গেরি চলে আসে আর ফটো ফ্রেমটা দেখতে পায়, যেটা দিনদা গেরিকে কিছুতেই দেখাতে চাচ্ছিল না।
তো এরপরই সে গেরিকে দেখাতে রাজি হয়ে যায়। আসলে সেই ফটো ফ্রেমে ছিল গেরির ঘুমন্ত অবস্থার অনেক ছবি। গেরি এবং ডিন্ডা লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকলেও তারা তাদের অনেক মেমোরি জমিয়ে রেখেছিল। তাই ডিন্ডা সেই সকল মেমোরিজ একসাথে করে একটা ফটো ফ্রেম বানিয়ে গেরিকে গিফট করে। গেরি তো তখন এটা দেখে খুবই খুশি হয় আর ডিন্ডাকে জড়িয়ে ধরে। আর এখানে তারা দুজন দুজনকে একটা প্রমিস করে যে তারা কখনোই একে অপরকে ছেড়ে যাবে না। ঠিক তখনই সবাই সেখানে চলে আসে। এরপর সবাই একসাথে ছবি তোলে। আজকে তো অনেকদিন পর সব বন্ধুরা খুব খুশি ছিল। তবে ডিন্ডার বাবা ছিল তখনও জেলে। দেয়ালে টাঙানো তাদের ফ্যামিলি ফটো দেখে তারা দুজনেই তাকে খুব মিস করতে থাকে। ডিন্ডার মা এখানে কিছুটা ইমোশনাল হয়ে যায়, আর এটাই তো স্বাভাবিক। এদিকে ডিন্ডার সব বন্ধুরা বাড়ি চলে গেলেও গেরি তখনও তাদের বাড়িতেই ছিল। ঘরের বাইরে দাঁড়িয়ে অফিসিয়াল কলে ব্যস্ত ছিল সে, কিন্তু ডিন্ডাকে দেখেই গেরি ফোন রেখে দেয়। ডিন্ডা তখন গেরিকে বলে, তুমি পুরো 32 মিনিট ধরে ফোনে কথা বলছো। গেরি তো এটা শুনেই হেসে দেয় আর অবাক হয়ে বলে, তুমি বসে বসে মিনিট গুনছো? একথা শুনে তো ডিন্ডা হাসতে শুরু করে। গেরি তখন ডিন্ডাকে বলে, তোমার তো কালকে একটা জব ইন্টারভিউ আছে তাই না? আমি কালকে তোমাকে সেখানে ড্রপ করে দিয়ে আসবো, ঠিক আছে? ডিন্ডা এই কথা শুনে বলে, না না, তার কোনো প্রয়োজন নেই। তোমার তো অফিসে কাজ থাকবে, তুমি তোমার কাজ করো, আমি একাই যেতে পারবো। কিন্তু গেরি বলে, না না, যত কিছুই হোক না কেন আমি তো তোমাকে দিয়েই আসবো। তো অনেকবার বলার কারণে ডিন্ডাও রাজি হয়ে যায়। তাই সে গেরিকে বলে যে সে যেন দেরি না করে, একদম সময় মতো যেন চলে আসে। তো পরের দিনই দেখা যায় গেরি খুব সকাল সকাল তার অফিসে চলে যায়, যাতে সে তাড়াতাড়ি নিজের কাজ শেষ করতে পারে। এখানে বলে দেই, গেরি একজন মডার্ন ফটোগ্রাফার। তো সে ভাবতে থাকে যে তাড়াতাড়ি কাজটা শেষ করলেই সে ডিন্ডাকে পিক করতে যাবে। কিন্তু অতিরিক্ত কাজের জন্য গেরির তো সময়ের দিকে খেয়ালই থাকে না। এদিকে ডিন্ডা তো গেরিকে কল করতেই থাকে, কিন্তু গেরির তো ফোনের দিকেই খেয়াল নেই। তাই ডিন্ডা একা একাই ইন্টারভিউ দিতে বের হয়ে যায়। কিন্তু রাস্তায় গিয়েই তো সে বিপদে পড়ে, কারণ সে কোনো গাড়িই পাচ্ছিল না। কোনো মতে একটা বাস পেলেও সে সেই বাসে উঠতে পারে না। অন্যদিকে অফিসের সব কাজ শেষ করে গেরি যখন বের হতে যাবে, তখনই তার বস শেরিন আসে আর বলতে থাকে, দ্রুত জ্যাকলিনের কিছু ফটোশুট করে দাও, সেগুলো খুব আর্জেন্ট থাইল্যান্ড পাঠাতে হবে। কাজটি বেশ গুরুত্বপূর্ণ হওয়ায় গেরি আর ডিন্ডাকে পিক করতেই যেতে পারে না। এদিকে ডিন্ডা তো কোনো গাড়ি না পাওয়ায় সময় মতো তার জব ইন্টারভিউতেও পৌঁছাতে পারে না। সে তখন ইন্টারভিউয়ারকে ফোন করে ইন্টারভিউটা আগামীকাল রাখার জন্য বারবার রিকোয়েস্ট করে, কিন্তু অপর পাশ থেকে তারা মানা করে দেয়। আর এটা তো খুবই স্বাভাবিক একটা ব্যাপার। এতে তো বেচারির মনটা খুবই খারাপ হয়ে যায়। ডিন্ডা তখন সামনেই একটা ফুলের দোকান দেখতে পায়। সেই দোকানে যাওয়ার সময়ই একটা ছেলের ওয়ালেট তার পকেট থেকে পড়ে যায়। ডিন্ডা এটা খেয়াল করে, তাই সে ছেলেটিকে ডাকতে থাকে, কিন্তু সে তাকে অনেকবার ডাকলেও সে তো শুনতেই পায় না। ছেলেটি সোজা ফুলের দোকানের ভেতর চলে আসে, যেখানে তার বেস্ট ফ্রেন্ড ডিটো ছিল। সে ছিল আসলে তার দোকানের একমাত্র কর্মচারী। তো ডিটো বসে বসে মেয়েদের দেখছিল। তাই ছেলেটি বলে যে, তোমাকে এখানে আমি ফুল বিক্রি করার জন্য রেখেছি, মেয়ে দেখার জন্য না। একথা শুনে ডিটো বলে, আরে সত্যা, আমি সব সময় দেখেছি ফুল কিনতে ছেলেরা আর বৃদ্ধ মানুষরা আসে, এই প্রথম দেখছি কোনো সুন্দরী মেয়ে ফুল কিনতে এসেছে। তারা দুজন তো এই বিষয়ে কথা বলছিল। তখনই ডিন্ডা সেখানে আসে। ডিটো তো আরেকটি সুন্দরী মেয়েকে দেখে খুব এক্সাইটেড হয়ে যায়। সত্যা তখন ডিটোকে এত ওভার এক্সাইটেড হতে দেখে একটু চুপ হতে বলে। তো ডিন্ডা এসেই সত্যাকে ওয়ালেট ফিরিয়ে দেয় আর বলে, আসলে আপনার ওয়ালেটটা বাইরে পড়ে গিয়েছিল। একথা শুনে ডিটো ডিন্ডাকে বলে, তুমি তো সুন্দরী হওয়ার পাশাপাশি খুব সৎ একজন মেয়ে। তখনই আরেকটি মেয়ে আসে আর তাদের কাছে জিজ্ঞেস করে যে সে তার ক্রাশের জন্য ফুল কিনতে চায়, কিন্তু সে বুঝতে পারছে না একটি ছেলের জন্য সে কেমন ফুল নিবে। ডিন্ডা তখন জিজ্ঞেস করে, তুমি কি জানো ছেলেটি কেমন ধরনের? এতে মেয়েটি বলে, হ্যাঁ, সে অনেক কুল আর হ্যান্ডসাম, আমি তাকে অনেক পছন্দ করি, কিন্তু সে এটা জানে না। ডিন্ডা তো বুঝে যায় মেয়েটি কি বোঝাতে চাচ্ছে, তাই সে মেয়েটিকে একটি নীল ফুল নিতে বলে। সে বলে, নীল ফুল হচ্ছে একতরফা ভালোবাসার প্রতীক, এটা দিলে নিশ্চয়ই তোমার ক্রাশ বুঝতে পারবে তুমি তাকে চাও। সত্যার তো ডিন্ডার এমন ফ্রেন্ডলি স্বভাব খুবই ভালো লাগে। ডিন্ডাও মেয়েটিকে ফুল দিয়ে সেখান থেকে চলে যায়। সত্যা তখন লক্ষ্য করে ডিন্ডা তার একটি ফাইল ভুলে সেখানেই রেখে চলে গেছে। তাই সে ওই ফাইলটি নিয়ে দৌড়ে যায় আর ডিন্ডাকে ফিরিয়ে দেয়। ডিন্ডা তো তখন বলে, আসলে এটা আমার জব অ্যাপ্লিকেশন, আমি খুব কাছে একটা জব খুঁজছিলাম, কিন্তু সেটা মিস হয়ে গেছে। এই কথা শুনেই সত্যা বলে, তো তুমি কি এখানে কাজ করতে চাও? তুমি চাইলে আমার ফ্লাওয়ার শপে কাজ করতে পারো। এই কথা শুনে তো ডিন্ডার বিশ্বাসই হচ্ছিল না। সে তো খুবই অবাক হয়ে যায় যে এত সহজেই সে একটা কাজ পেয়ে যাবে। সত্যা তখন বলে, দেখো, তুমি আর ডিটো
দুজনেই এখানে কাজ করতে পারো। তখন ওই মেয়েটি ফুল কিনে বাইরে চলে আসে আর ডিন্ডাকে ধন্যবাদ জানায়। ডিন্ডাও মেয়েটিকে শুভকামনা জানায়। এরপরই সে সাত্যার দেয়া জব অফারটি অ্যাকসেপ্টও করে। সে তো খুব খুশি ছিল। পরবর্তীতে তারা তিনজন মিলে আলোচনা করছিল যে কিভাবে তাদের দোকানের সেলস বাড়ানো যায়। তখনই ডিন্ডা দোকানের বাইরে গিয়ে দেখতে পায় সেখানে অনেক ইয়াং ছেলে মেয়েরা যাতায়াত করছে। এজন্য ডিন্ডা তাদেরকে বলে এখানে যদি একটি কফি এবং ওয়াইফাই কর্নার তৈরি করা যেতে পারে তাহলে অনেক ভালো হয়। এতে ছেলে মেয়েরা এখানে কফি খেতে আসবে এবং সাথে ফুলও কিনবে, আর এভাবেই এই দোকানটি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠবে। ডিন্ডার এই আইডিয়াটা তো সত্যার খুবই ভালো লাগে। এদিকে গেরি কাজ শেষ করে বের হতেই যাবে, তখনই ডিন্ডার মেসেজ আসে। গেরি দেখে ডিন্ডা লিখেছে, তুমি অনেক ব্যস্ত তাই না? যাক, তো আমি একটা কাজ পেয়ে গেছি, তুমি তোমার কাজেই মন দাও। মেসেজটি দেখে তো গেরির অনেক মন খারাপ হয়ে যায়, কারণ ডিন্ডাকে সে সময় দিতে পারেনি। তখন তার বস শেরিন তাকে এভাবে মন খারাপ করে থাকতে দেখে জিজ্ঞেস করে যে তার কি হয়েছে। গেরি জানায়, আমি আমার গার্লফ্রেন্ডকে ওয়াদা করেছিলাম আজকে আমি তাকে একটি জব ইন্টারভিউতে নিয়ে যাব, কিন্তু কাজের এত প্রেসার ছিল যে আমি যেতেই পারিনি। তাই সে আমাকে লিখেছে আমি যেন আমার কাজেই মন দেই। কথা শুনে শেরিন বলে, আরে তুমি এত চিন্তা করো না, তোমার গার্লফ্রেন্ডকে তার পছন্দের ফুল গিফট করো, দেখবে সেই ফুল দেখলে নিশ্চয়ই তোমার গার্লফ্রেন্ডের রাগ কিছুটা হলেও কমবে। এখনই অর্ডার দাও। এদিকে সত্যা ডিন্ডার কথা মতো একটা কফি মেশিন অর্ডার করে। ডিটো তখন ডিন্ডাকে বলে, সত্যা তোমার এক কথাতেই কফি মেশিন কেনার জন্য রাজি হয়ে গেল, কিন্তু আমার আইডিয়া সে কখনোই শোনে না। কথা শুনেই তো ডিন্ডা হাসতে থাকে। তখনই ডিটোর কাছে একটা কল আসে, যেখানে একটা ছেলে তার গার্লফ্রেন্ডের জন্য ফুল অর্ডার করতে চাচ্ছিল। ডিটো তখন ডিন্ডাকে নাম আর অ্যাড্রেস নোট করতে বলে। ডিন্ডা তো হাতে খাতা কলম নিলেই ডিটো প্রথমেই তাকে লিখতে বলে টু ডিন্ডা। এটা শুনে তো সে কিছুটা কনফিউজড হয়ে যায়। এরপরই ডিটো তাকে লিখতে বলে ফ্রম গেরি। এটা শুনেই তো ডিন্ডার কনফিউশন সব দূর হয়ে যায়। সে তো একভাবে হাসতে থাকে। সে এবার সবকিছু ভুলে গেরিকে মাফ করে দেয় এবং ফুল নিয়ে বাসায় চলে আসে। তো সে বাসায় এসেই তার মাকে জানায় সে একটা ফুলের দোকানে জব পেয়ে গেছে। এটা শুনে তো তার মাও খুব খুশি হয়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই যেই মেয়েটি ফুলের দোকানে ফুল কিনছিল সে গেরিদের অফিসেই কাজ করে, আর এই মেয়েটির নাম হলো ভিনোনা। ভিনোনা আসলে ফুলটি গেরির জন্যই কিনেছিল। এখানে আমরা বুঝতে পারি ভিনোনার ক্রাশ অন্য কেউ না, ডিন্ডারই বয়ফ্রেন্ড। তো দেখা যায় গেরি অফিস থেকে বের হওয়ার সময় ভিনোনা তাকে ফুলটি দেয়। সে গেরিকে ফুল দেওয়ার সময় অনেক এক্সাইটেড ছিল, সাথে নার্ভাসও। এরপরই সে ফুলগুলো গেরির টেবিলে বেশ সুন্দর করে সাজিয়ে রাখে। গেরির সামনে থাকায় সে অনেক বেশি নার্ভাস ফিল করছিল, তাই সে দ্রুত বলে, তুমি বাড়ি যাচ্ছ? যাও, আমি টয়লেটে যাচ্ছি। এটা বলেই ভিনোনা দৌড়ে চলে যায়। গেরি তো ভিনোনাকে বলে, কিন্তু টয়লেট তো এইদিকে, ওদিকে কোথায় যাচ্ছ? যাক, তো গেরি অফিস থেকে বের হতেই যাবে, তখনই শেরিন তাকে ডিন্ডার কথা জিজ্ঞেস করে যে তার রাগ কমেছে কিনা। গেরি জানায় হ্যাঁ, এখন সবকিছু ঠিকঠাক আছে। এরপরই শেরিন গেরিকে একটা ফটোগ্রাফিক কন্টেস্টের কথা বলে। সেখানে যদি গেরি সিলেক্ট হতে পারে তাহলে সে তার প্রিয় ফটোগ্রাফার ফার্দিনান্দের সাথে 2 বছর প্যারিসে কাজ করার সুযোগ পাবে। শেরিন জানতো ফার্দিনান্দের সাথে কাজ করা গেরির একটা স্বপ্ন, তাই শেরিন বলে দেরি না করে আজই ফর্ম পূরণ করো। এরপর সে গেরিকে এটাও বলে যে সে যেন তার তোলা সবচেয়ে সুন্দর ছবিটা পাঠিয়ে দেয়। তো তাদের কথা শেষ হলে গেরি সেখান থেকে চলে যায়। শেরিন ভেতরে গেলে আমরা দেখতে পাই ফার্দিনান্দ শেরিনের রুমেই বসেছিল। সে তখন জিজ্ঞেস করে, এটাই তোমার অফিসের বেস্ট ফটোগ্রাফার? শেরিন বলে হ্যাঁ। তো তুমি যদি গেরির সাথে সরাসরি দেখা করতে তাহলে খুব ভালো হতো। ফার্দিনান্দ বলে, তুমি তো প্রতিযোগিতার নিয়ম জানোই, কোনো প্রতিযোগীর সাথে রেজাল্টের আগে দেখা করাটা চিটিং হবে। শেরিন তখন ফার্দিনান্দের কথা মেনে নেয়, কিন্তু তার তো গেরির উপর পূর্ণ বিশ্বাস ছিল। সে জানতো গেরি এই প্রতিযোগিতায় জিতবে। শেরিনের তো গেরির প্রতি এত কনফিডেন্স দেখে ফার্দিনান্দ জিজ্ঞেস করে যে তুমি বলেছিলে গেরি তোমাদের এজেন্সির সবচেয়ে ভালো ফটোগ্রাফার, তাহলে তোমাদের মোট কয়জন ফটোগ্রাফার? শেরিন তখন হাসি মুখে বলে, শুধুমাত্র একজনই। এখানে আমরা বুঝতে পারি গেরির বস শেরিন গেরিকে তার ছেলের মতোই ভালোবাসে। গেরি তো তার প্যারিসের ফটোগ্রাফিক কন্টেস্টের কথা তার বোন আইরিনের সাথেও শেয়ার করে। এই কথা শুনে আইরিন তো অনেক বেশি খুশি হয়ে যায়। সে তার ভাইকে জিজ্ঞেস করে প্যারিস যাওয়ার ব্যাপারটা সে ডিন্ডাকে জানিয়েছে কিনা। গেরি বলে না, সেই ব্যাপারটা তাকে এখনো জানায়নি,
তখন আইরিন বলে, দেখো তুমি দ্রুতই এ ব্যাপারে ডিন্ডাকে বলে দিও, নাহলে পরে আবার এটা নিয়ে তোমাদের মাঝে ভুল বোঝাবুঝি হতে পারে। তো পরের দিন ডিন্ডা এবং তার মা জেলে ডিন্ডার বাবার সাথে দেখা করতে আসে এবং তার জন্য তার প্রিয় খাবার নিয়ে আসে। অনেকদিন পর দেখা হয়, তারা তিনজনই বেশ ইমোশনাল হয়ে যায়। ডিন্ডা তার বাবার হাত ধরে বলে, কত ভালো হতো যদি আমরা সবাই আগের মতো একসাথে থাকতাম। ডিন্ডার মা তো চাচ্ছিল না এই মুহূর্তটা মন খারাপ করে কেটে যাক, তাই সে তাদের ইমোশনাল না হয়ে মজার মজার খাবার খেতে বলে। এতে ডিন্ডাও হেসে ফেলে। এদিকে অফিসে গেরি মডেলদের ছবি তুলছিল। সেখানে রাফেলা নামের একটি মডেল ভিনোনাকে গেরির দিকে এক নাগারে তাকিয়ে থাকতে দেখে একটু অপমানই করে এবং ভিনোনার হাইট নিয়েও মজা করতে থাকে, যেটা গেরিও লক্ষ্য করে। এরপরই সে রাফেলাকে ফটোশুট করার জন্য ডাকে। তো যখন রাফেলা ফটোশুটের জন্য আসে তখন গেরি তাকে তার হিল খুলে ফেলতে বলে, কারণ গেরি তার ক্লোজ শট নিবে। সে অনুযায়ী তাকে একটু বেশি লম্বা লাগছিল, আর এটা দেখে তো ভিনোনা দূরে দাঁড়িয়ে হাসতে থাকে। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই ডিন্ডা সাত্যাকে আইডিয়া দিচ্ছিল যে কোথায় চেয়ার টেবিল রাখলে দোকানটাকে আরো আকর্ষণীয় দেখাবে। এর মাঝে সেখানে গেরি চলে আসে ডিন্ডার সাথে দেখা করতে। গেরির তো ডিন্ডার কাজের জায়গাটি খুবই পছন্দ হয়। ডিন্ডা তো গেরিকে দেখতে পেয়েই দৌড়ে চলে আসে আর তাকে জড়িয়ে ধরে। এইসব দেখে তো সাত্যার মনে মনে কিছুটা খারাপই লাগে, কারণ সেও আসলে ডিন্ডাকে পছন্দ করে ফেলেছিল। তো ডিন্ডা তো সবাইকে গেরির সাথে পরিচয় করিয়ে দেয়। সাত্যা তখন নিজের হাত বাড়িয়ে দিয়ে বলে, আমি সাত্যা, ডিন্ডার ফ্রেন্ড। এ কথা শুনে গেরি সাত্যার সাথে হাত মেলায় আর বলে, আমি গেরি, ডিন্ডার বয়ফ্রেন্ড। গেরি বুঝতে পারে যে সাত্যা ডিন্ডাকে পছন্দ করে। যাক, তো এরপরই ডিন্ডা তার বসের কাছ থেকে পারমিশন নিয়ে গেরির সাথে ঘুরতে বেরোয়। গেরি আর ডিন্ডা তো গাড়িতে করে ঘুরতে যায়, যেখানে গেরি গাড়ি চালাচ্ছিল আর ডিন্ডা তার পাশেই বসেছিল। তারা তো খুব খুশি ছিল। তো গাড়ি চালিয়ে যাওয়ার পথে হঠাৎই তারা সামনে অনেক ভিড় দেখতে পায়, যেখানে মানুষ জড়ো হয়ে স্লোগান দিচ্ছে। তারা সবাই আন্দোলন করছিল। সেখানে তারা বলছিল, আমরা আর দুর্নীতিবাজদের সহ্য করব না, যেখানেই দেখব সেখানেই বিচার হবে। এই দেশকে যারা লুট করেছে তাদের রক্ত চাই। এইসব শুনে তো ডিন্ডা খুব ভয় পেয়ে যায়। সে বলে, আমার বাবাও একজন দুর্নীতি মামলার আসামি, এখানে কোনো ঝামেলা হতে পারে, চল আমরা এখান থেকে চলে যাই। আমার খুব ভয় করছে। কিন্তু গেরি তো এসবে তেমন একটা পাত্তাই দেয় না। সে ডিন্ডাকে শান্ত করে আর বলে, ভয় পেও না, আমরা তো কারো কোনো ক্ষতি করিনি, আর এটা তেমন কিছু না, একটা সাধারণ আন্দোলন। এরই মাঝে আন্দোলনে থাকা একটি ছেলে গাড়ির মধ্যে ডিন্ডাকে লক্ষ্য করে। তারপরই মোবাইলে ডিন্ডার বাবার ছবির পাশে ডিন্ডার ছবি দেখে তাকেও চিনে ফেলে। এবার তো সবাইকে চিৎকার করে সে বলতে থাকে, যেখানে দেখো এখানে এক দুর্নীতিবাজ অফিসারের মেয়ে আছে। এটা শুনেই তো লোকজন উত্তেজিত হয়ে যায় আর সবাই তাদের গাড়ির উপর হামলে পড়ে। সবাই তো ডিন্ডাকে মারার জন্য মরিয়া হয়ে ওঠে, কিন্তু গেরি এক মুহূর্ত দেরি না করে তার গাড়ি সরিয়ে নেয়। সে তখন ডিন্ডাকে গাড়ি থেকে নেমে দ্রুত দৌড় দিতে বলে। ডিন্ডা গাড়ি থেকে নামলেই দেখতে পায় যে গেরি এক দৌড়ে আন্দোলনকারীদের মাঝে ঝাঁপিয়ে পড়েছে। সবাই মিলে গেরিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় আর যে যার মতো লাথি ঘুষি মারতে শুরু করে। এসব দেখে তো ডিন্ডা সেখানেই দাঁড়িয়ে যায় আর অনেক কাঁদতে থাকে। এরই মাঝে সেখানে পুলিশও চলে আসে। অনেকেই তো সেখান থেকে পালায়, আবার অনেকেই পুলিশের কাছে ধরা পড়ে। ডিন্ডা তখন গেরিকে পড়ে থাকতে দেখে দ্রুত তার কাছে ছুটে চলে আসে। সে গেরিকে বাসায় নিয়ে আসে। এরপর বাসা আসার পরে ডিন্ডা গেরিকে জিজ্ঞেস করে যে, তুমি কোথায় ব্যথা পেয়েছো? গেরি বলে যে, এই যে এখানে গালে ব্যথা পেয়েছি। ডিন্ডা তখন আস্তে আস্তে গেরির গালে হাত বুলিয়ে দেয়। এরপরই গেরি বলে, তুমি একটা চুমু দিয়ে দিলে ব্যথা একদম ঠিক হয়ে যাবে। তো সে এমন সিরিয়াস মোমেন্টে মজা করছে দেখে ডিন্ডা তো খুবই রেগে যায়। সে রাগ করে বলে, আমি এখানে তোমার জন্য কষ্ট পাচ্ছি আর তুমি মজা করছো? গেরি বলে, আরে আমার তেমন কিছুই হয়নি, শুধু হাতে একটু ব্যথা পেয়েছি, এটা কোনো ব্যাপার না। ডিন্ডা তখন বলতে থাকে, তো তোমার কি দরকার ছিল তাদের মধ্যে ঝাঁপিয়ে পড়ার? যদি তোমার কিছু একটা হয়ে যেত তখন আমি কি করতাম? এসব বলেই সে খুব কান্না করতে থাকে আর বলতে থাকে, তুমি যে কারোর জন্য নিজের ক্ষতি কিভাবে করতে পারো? তখন গেরি বলে, আমি তো যে কারোর জন্য করছি না, আমি তোমার জন্য করছি, কারণ তুমিই তো আমার দুনিয়া, তুমি আমার ভালোবাসা। এরপরে গেরি ডিন্ডাকে জড়িয়ে ধরে শান্ত করে। পরের দৃশ্যে দেখা যায় আইরিন আর ডিন্ডার মা গল্প করছিল। গল্পের মাঝখানেই আইরিন ডিন্ডার মাকে গেরির প্যারিস যাওয়ার বিষয়ে বলে। ডিন্ডার মা হঠাৎ গেরির প্যারিস যাওয়ার কথা শুনে তো খুবই অবাক হয়ে যায়। তো তাকে এত অবাক হতে দেখে আইরিন বলে, কেন, ডিন্ডা আপনাকে এ ব্যাপারে কিচ্ছু জানায়নি? তো এরপরে দুজন বুঝতে পারে আসলে গেরি নিজেই এখনো তার প্যারিস যাওয়ার ব্যাপারে ডিন্ডাকে কিছু জানায়নি। পরের দিনে ডিন্ডা কাজে এসে দেখতে পায় সে যেভাবে বলেছিল দোকানটাকে সেভাবেই সাজানো হয়েছে।
এটা দেখে তো সে খুব খুশি হয়। আর দেখা যায় দিন দিন তাদের কাস্টমারও বাড়ছিল, তাদের সেলও অনেক বেড়ে যায়। এতে তো সাত্যাও খুব খুশি হয় আর সে ডিন্ডাকে ধন্যবাদ জানায়, কারণ তার আইডিয়ার জন্যই এই সব কিছু হচ্ছিল। সাত্যা আরো বলে আজকে থেকে ডিটো কফি বানাবে আর ফুলের দিকটা তুমিই সামলাবে। ডিন্ডা তখন ডিটোকে বলে তুমি কি কফি বানাতে পারো? ডিটো বলে না পারি না, কিন্তু চেষ্টা করছি। তুমি খাবে? ডিন্ডা বলে হ্যাঁ, তোমার হাতের কফি টেস্ট করে দেখা যেতে পারে। এরপরে ডিটোর হাতের কফি খেয়ে ডিন্ডার তো 12টা বেজে যায়। কফি এতটাই বাজে হয়েছিল। যাক, তো এরপরে কিয়ারা এবং আদি ডিন্ডার সাথে দেখা করতে আসে। ডিন্ডাকে তারা এইখানে কাজ করতে দেখে খুবই প্রশংসা করে। এরপর তারা একসাথে কিছুক্ষণ গল্পও করে। এদিকে অফিসে ফার্দিনান্দ শেরিনের সাথে দেখা করতে আসে। সে শেরিনকে জানায় যে তার কাছে গেরির কাজ খুবই ভালো লেগেছে, সে আসলে অনেক ভালো কাজ করে। শেরিন তো এটা শুনেই বলে আমি জানতাম যে আপনার গেরির কাজ পছন্দ হবে, তো আপনি চাইলে গেরির সাথে কথা বলতে পারেন। এরপরই শেরিন গেরিকে ফার্দিনান্দের সাথে দেখা করায়। গেরি তো তার সাথে হ্যান্ডশেক করে এবং বলে আমি আপনার অনেক বড় ফ্যান। সে তো খুব খুশি ছিল। ফার্দিনান্দ তখন বলে আসলে তোমার কাজ অনেক ভালো, তোমার সবগুলো প্রজেক্টই আমার বেশ পছন্দ হয়েছে, আর তাই আমি বুঝতে পেরেছি আমার সাথে কাজ করার জন্য তুমিই পারফেক্ট। এসব শুনে তো গেরি খুব খুশি হয়ে যায়। তো তারা দুজন এখানে কথা বলছিল, এমন সময় পেছন থেকে রাফেলা ইচ্ছে করেই ভিনোনাকে ফেলে দেয়। এতে তো ভিনোনা পায়ে খুবই ব্যথা পায়। গেরি তখন দ্রুত গিয়ে তাকে উঠাতে সাহায্য করে। তো তাদের তো এখন একটি ফ্যাশন শোতে যাওয়ার কথা ছিল, যেটার নাম ডুরাপাডি। কিন্তু ভিনোনা ব্যথা পাওয়ায় শেরিন ভিনোনাকে জিজ্ঞেস করে তুমি কি এই শোটাতে যেতে পারবে? ভিনোনা বলে এই শোটা আমার ক্যারিয়ারের জন্য অনেক গুরুত্বপূর্ণ, আমি যেতে চাই। শেরিন এটা শুনেই নিজের থেরাপিস্টের নাম্বার ভিনোনাকে দেয় আর তাকে দ্রুত সেখানে যেতে বলে, তাহলে সে একটু রিলিফ পাবে। এদিকে ভিনোনা গেরিকে রিকোয়েস্ট করে যে সে যেন তাকে একটু থেরাপিস্টের কাছে নিয়ে যায়, আর এতে করে তো ভিনোনা কিছুক্ষণ গেরির সাথে একা সময় কাটাতে পারবে। তো গেরি যেতে না চাইলেও ভিনোনার এতবার রিকোয়েস্ট করার কারণে তার কথা সে ফেলতে পারে না। এদিকে ভিনোনাকে পৌঁছে দিয়ে আসতে গেরির অনেক দেরি হয়ে যায়। রাতে সে ডিন্ডার ওয়ার্ক প্লেসে চলে আসে তাকে রিসিভ করার জন্য। সেখানে সাত্যাকে দেখে গেরি জিজ্ঞেস করে ডিন্ডা কোথায়? সাত্যা জানায় সে তো অনেকক্ষণ তোমার জন্য অপেক্ষা করেছে, তুমি আসনি তাই সে একাই বাড়ি চলে গেছে। আমার তো এখন আফসোস হচ্ছে, মেয়েটা সারাদিন কষ্ট করে কাজ করলো, কিন্তু বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও মেয়েটার বাড়িতে একা একা যেতে হলো। গেরি তো এখানে খুব ভালো করেই বুঝতে পারে যে সাত্যা তাকে খোঁচা দিয়ে কথা বলছে, তাই সে সাত্যাকে বলে যে সে যেন তাদের বিষয়ে নাক গলাতে না আসে, এসব তার মোটেই পছন্দ না। যাক, তো এরপরে গেরি ডিন্ডার মাকে ফোন করে আর জিজ্ঞেস করে ডিন্ডা কি বাসায় পৌঁছেছে? ডিন্ডার মা জানায় হ্যাঁ, সে নিজের ঘরেই আছে। কেন, আবারও কিছু হয়েছে নাকি তোমাদের মধ্যে? তাছাড়া তুমি প্যারিস যাচ্ছ, এই বিষয়ে ডিন্ডাকে কিছু জানাওনি কেন? তাড়াতাড়ি তুমি ডিন্ডাকে এই ব্যাপারটা বলে দিও, না হলে এটা নিয়ে কিন্তু তোমাদের সম্পর্কে ঝামেলা হতে পারে। আর আরেকটা কথা, কখনো ডিন্ডাকে হতাশ করো না। তুমি তো জানো আমি ডিন্ডাকে কতটা ভালোবাসি, ও ছাড়া আমার আর কেউ নেই, তাই ওকে কষ্ট দিলে আমি কিন্তু সেটা মেনে নিতে পারবো না। গিরি তখন বলে আন্টি আপনি চিন্তা করবেন না, সঠিক সময় হলে আমি ডিন্ডাকে সবকিছু জানিয়ে দিব, আমি ওকে হতাশ করব না, প্রমিস। তো পরের দিন সকালেই গেরি ডিন্ডাকে নিতে আসে। ডিন্ডার তো মনটা খুব খারাপ ছিল, কিন্তু সে তার সাথে কোনো রাগারাগিই করে না, সে একদমই চুপচাপ থাকে। গেরি তখন বলে আমি তোমাকে পৌঁছে দিয়ে আসবো, এজন্যই তাড়াতাড়ি তোমার কাছে এসেছি। ডিন্ডা এই কথা শুনে বলে আমাকে দিয়ে অফিস যেতে তোমার অনেক দেরি হয়ে যাবে, এর থেকে ভালো তুমি একাই চলে যাও, তোমার আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না। আমি আর সেই হাই স্কুলের মতো নেই যে আমাকে প্রতিদিন নিতে আসতে হবে, আমি একাই এখন সব জায়গায় যেতে পারি, আমার কারো প্রয়োজন পড়ে না। এসব কথা শুনে গেরি বলে দেখো আজ আমার অফিসে তেমন কোনো কাজ নেই, তাই আমি তোমাকে দিয়ে আসতে পারবো, তুমি আমার সাথেই যাবে। কথা বলতে বলতেই গেরির অফিস থেকে একটা আর্জেন্ট কল চলে আসে। ডিন্ডা তখন গেরিকে অফিসে যেতে বলে আর সে একাই নিজের কাজে বের হয়ে যায়। তো ডিন্ডা কাজে আসার পরই সাত্যা লক্ষ্য করে যে তার মনটা খারাপ, তাই সে তাকে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে, মন খারাপ কেন? ডিন্ডা তখন সাত্যাকে জিজ্ঞেস করে তোমার কেন মনে হলো আমার মন খারাপ? সাত্যা বলে কারণ তুমি যখনই এখানে আসো তুমি অনেক হাসি খুশি থাকো, আর আজকে তুমি একেবারে মন মরা হয়ে বসে আছো, তাই আমি বুঝতে পেরেছি তোমার মনটা ভালো নেই। আর তোমার যদি কখনো কারোর সাথে কথা বলতে ইচ্ছে হয় তুমি আমার সাথে বলতে পারো, কোনো সমস্যা নেই, আমি সব সময় আছি তোমার জন্য। তো ডিন্ডা এখানে কিছু বলতেই যাবে তখনই গেরি কিছু সূর্যমুখী ফুল নিয়ে ডিন্ডার কাছে চলে আসে। ডিন্ডা তো গেরিকে দেখেই খুব খুশি হয়, আর এটা দেখে তো সাত্যা কিছুটা জেলাস ফিল করে, তাই সে তাদেরকে একা ছেড়ে দেয়। গেরি তখন ডিন্ডার কাছে আবারও ক্ষমা চায়।
ডিন্ডাও গেরিকে ক্ষমা করে দেয়। গেরি তখন ডিন্ডাকে বলে, আগামীকাল ডুরাপাডি ফ্যাশন শো অর্গানাইজ করা হয়েছে, সেখানে তুমি আমার সাথে যাবে। কথা শুনেই তো ডিন্ডা কিছুটা ঘাবড়ে যায়। সে বলে, সেদিনের ঘটনা আমি এখনো ভুলিনি। সেখানের কেউ যদি আমাকে চিনে ফেলে যে আমার বাবাই একজন দুর্নীতিবাজ ছিলেন, তাহলে আবারও কোনো না কোনো ঝামেলা সৃষ্টি হবে। এর থেকে তুমিই একা সেখানে যাও। আমি চাই না আমার কারণে তুমি সেখানে গিয়ে লজ্জিত হও। আমি যাব না গেরি। গেরি তখন বলে, দেখো, এই পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে তোমার কারণে আমাকে লজ্জিত হতে হবে। গেরি তখন ডিন্ডাকে অনেক রিকোয়েস্ট করে যে সে যেন তার সাথে যায়। ডিন্ডাও তো তখন গেরিকে আর না করতে পারে না। তো ইভেন্টে আসার পরই গেরি ডিন্ডাকে তার বস শেরিনের সাথে দেখা করায়। শেরিন তো ডিন্ডাকে দেখে তার অনেক প্রশংসা করতে থাকে। এরপরই সে ডিন্ডাকে বলে, আমার মনে হয় আমি তোমাকে কোথাও দেখেছি, কিন্তু কোথায় দেখেছি সেটা মনে করতে পারছি না। কথা শুনেই তো ডিন্ডা অনেক বেশি ঘাবড়ে যায়। সে বলে, আসলে আমি কাছে একটি ফুলের দোকানে কাজ করি, সেখানেই হয়তো দেখেছেন। শেরিনও তখন এই বিষয় নিয়ে আর মাথা ঘামায় না। এরপরই ফ্যাশন শো শুরু হয়ে যায়। গেরি তখন সকল মডেলদের ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়ে। সব গেস্টদের সাথে ডিন্ডাও বসে বসে ফ্যাশন শো এনজয় করছিল। তো এরই মাঝে তার পাশেই বসে থাকা একটি মেয়ে জিজ্ঞেস করে, আচ্ছা, আমি কি আপনাকে চিনি? আপনাকে খুব চেনা চেনা লাগছে। এই কথা শুনে ডিন্ডা তো খুবই ভয় পেয়ে যায় আর বলে, না, আপনি আমাকে চেনেন না। এরপরই সে ভয়ে ভয়ে মুখ ঢেকে কোনো মতে সেই ইভেন্ট থেকে বের হয়ে আসে, কারণ সবাই যদি তাকে চিনে ফেলে তাহলে গেরির ইভেন্টটাই নষ্ট হয়ে যাবে, যা সে কখনো চায় না। যাক, তো এরপরই সে সোজা চলে আসে তার ওয়ার্ক প্লেসে। সাত্যা তো তখনও দোকানেই ছিল। সে দোকানের টেবিলগুলো পরিষ্কার করছিল। এমন সময় সে ডিন্ডাকে দেখে। সাত্যা তখন জিজ্ঞেস করে, তুমি না গেরির সাথে একটি ইভেন্টে গিয়েছিলে, তো কি হলো, চলে আসলে যে? ডিন্ডা তখন কাঁদতে কাঁদতে বলে, আমি সেখান থেকে গেরিকে না বলেই চলে এসেছি। আমি জানি আমার এই চলে আসাতে গেরি আমার উপর অনেক রাগ করবে, কিন্তু সেখানের মানুষ যদি আমাকে চিনে ফেলে তাহলে গেরির ক্যারিয়ারের উপর অনেক খারাপ প্রভাব পড়বে, যা আমি কখনোই চাই না। তাই আমি চলে এসেছি। সাত্যা এসব শুনে বলে, তুমি 3 বছর আগের কাহিনীর জন্য এখনো ভয় পাচ্ছ? ডিন্ডা বলে, দেখো, আমি আমার জন্য ভয় পাচ্ছি না, আমি গেরির জন্য ভয় পাচ্ছি। আমার জন্য তার কোনো ক্ষতি হোক সেটা আমি কখনোই মেনে নিতে পারবো না। কথা শুনে সাত্যা জিজ্ঞেস করে, তুমি গেরিকে এতটা ভালোবাসো? ডিন্ডা বলে, হ্যাঁ, আমি তাকে অনেক ভালোবাসি। এদিকে ইভেন্ট শেষে গেরি ডিন্ডাকে কল দিতে থাকে, কিন্তু সে তো গেরির কল রিসিভ করার সাহসই পায় না। তো ডিন্ডার সাথে কথা বলতে না পেরে সে সোজা চলে যায় ডিন্ডার বাসায় এবং তার মাকে জিজ্ঞেস করে, ডিন্ডা কি বাসায় এসেছে? কিন্তু তার মা জানায়, কই না তো, ডিন্ডা তো এখনো বাসায় আসেনি। ও তো তোমার সাথেই ইভেন্টে গিয়েছিল, তোমাকেই তো আমি ওর দায়িত্ব দিয়েছিলাম। ডিন্ডার মাও তো এবার তার জন্য বেশ চিন্তিত হয়ে পড়ে যে তার মেয়ে না জানি কোথায় গেল। এদিকে সাত্যা ডিন্ডাকে বোঝায় যে, দেখো, তোমার বাবা ভুল করেছে, এখানে তোমার তো কোনো দোষ নেই, তাই তোমার লজ্জিত হওয়ারও কোনো কারণ নেই। তারা যখন এসব নিয়ে কথা বলছিল এর মাঝেই সেখানে গেরি চলে আসে। সে এসে ডিন্ডাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? ডিন্ডা তখন বলে, দেখো, আমি একটু একা থাকতে চাচ্ছিলাম। গেরি তো এটা শুনেই রেগে যায় আর বলে, তুমি কি ওর সাথে একা থাকতে চাচ্ছ? এতে সাত্যা বলে যে গেরি যেন ডিন্ডার সাথে ভালোভাবে কথা বলে, সে এভাবে তার সাথে কথা বলতে পারে না। এতে তো গেরি আরো রেগে যায়। সে সাত্যাকে এক ধাক্কা দিয়ে নিজের কাজে মন দিতে বলে। ডিন্ডা তখন তাদের দুজনকে থামায় এবং সাত্যার কাছে ক্ষমা চায়। সে গেরিকেও সাত্যার কাছে মাফ চাইতে বলে, কিন্তু গেরি বলে বাসায় গিয়ে টেক্সট করে দিব, কিন্তু ডিন্ডা এখনই মাফ চাইতে বলে। এরপরই বাধ্য হয়ে গেরি সাত্যাকে সরি বলে। পরবর্তীতে তারা দুজনেই বাইরে দাঁড়িয়ে কথা বলতে থাকে আর সাত্যা তো ভেতর থেকে দাঁড়িয়ে তাদের সব কথা শুনছিল। গেরি ডিন্ডাকে বলে, তুমি মালয়েশিয়া থেকে আসার পর আর আগের মতো নেই। কোথায় সেই ডিন্ডা যে অনেক সাহসী ছিল, কাউকেই ভয় পেত না? আর এখন দেখো। ডিন্ডা তখন বলে, আমি এখানেই আছি, শুধু তোমাকে আগের থেকে বেশি ভালোবাসি। এজন্য আমি চাই না আমার কারণে তোমার কোনো সমস্যা হোক, আমার কারণে তোমার ক্যারিয়ারে কোনো খারাপ প্রভাব পড়ুক, এটা আমি চাই না। আমি তোমাকে হারাতে চাই না গেরি। কথা শুনে তো গেরিও অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। সে বলে, তুমি আমাকে কখনো হারাবে না, আমিও তোমাকে অনেক ভালোবাসি ডিন্ডা। ডিন্ডা তখন গেরিকে প্রমিস করতে বলে যে সে কখনো তাকে ছেড়ে যাবে না। তো গেরির তো তখনই তার প্যারিস যাওয়ার কথা মনে পড়ে যায়। সে তাকে কিছু বলতেই যাবে, ঠিক তখনই একটা ট্যাক্সি চলে আসে। এই ট্যাক্সিটা আসলে ডিন্ডাই বুক করেছিল। গেরি এটা জানতে পেরে বলে, আমি থাকতে তুমি ট্যাক্সি কেন বুক করেছো? ডিন্ডা তখন বলে, দেখো, আমি কিছু সময় একা থাকতে চাই। গেরিও তখন ডিন্ডার কথা রাখে আর তাকে একা ছেড়ে দেয়। এরপর দুজনেই গাড়িতে বসে অনেক কান্না করে। পরের দিন সকালে শেরিন গেরিকে জানায় যে তার প্যারিস যাওয়া কনফার্ম হয়ে গেছে।
তবে তার হাতে মাত্র 3 সপ্তাহ সময় আছে। এই কথা শুনে তো গেরির অনেক খুশি হওয়ার কথা, কারণ এটা তার ড্রিম ছিল। কিন্তু কেন যেন সে এটা শুনে তেমন খুশিই হয় না। আসলে গেরি ডিন্ডাকে এখনো প্যারিস যাওয়ার ব্যাপারে কিচ্ছু জানায়নি, তাই সে বুঝতে পারছে না কিভাবে কি করবে। কারণ ডিন্ডা এই কথা শুনলে অনেক কষ্ট পাবে, কারণ এত বছর পর সে মালয়েশিয়া থেকে ফিরল, আর এখন আবার তাকে প্যারিস যেতে হবে। এরই মাঝে আইরিন এসে বুঝতে পারে গেরি প্যারিস যাওয়া কনফার্ম হওয়া সত্ত্বেও কেন খুশি হতে পারছে না। এর মধ্যে আগামীকাল দিন্দার বার্থডে, তাই আইরিন বলে, তোমার এই ব্যাপারে দিন্দাকে বলে দেওয়া উচিত। তোমার কিন্তু আর দেরি করা উচিত হবে না, নাহলে দিন্দা অনেক বেশি কষ্ট পাবে। গেরি তখন বলে, ঠিক আছে, দিন্দার বার্থডের পরের দিনই আমি তাকে সবকিছু খুলে বলবো। কালকের দিনটায় এই কথা বলে আমি তার মন খারাপ করাতে চাই না। এদিকে বিনোনা আবারও ফুল নিতে চলে আসে দিন্দার শপে। দিন্দা তো বিনোনাকে দেখে চিনে ফেলে যে এটা সেই মেয়েটা যে একতরফা একজনকে ভালোবাসে, তাই সে তাকে জিজ্ঞেস করে যে সে কি আবারও নীলফুল চায়। বিনোনা বলে না, এবার সে অন্য কিছু চায়। এতে দিন্দা হেসে বলে, তাহলে কি এখন তোমার ক্রাশ তোমাকেও পছন্দ করে? তুমি তাকে বলেছ নিজের মনের কথা? বিনোনা তখন বলে, এটাই তো সমস্যা, আমি তো বলতেই পারি না, কিন্তু আমি তাকে এখন বেস্ট উইশেস দিতে চাচ্ছি, কারণ আর কয়েকদিন পরই সে প্যারিস যাচ্ছে। এ কথা শুনে দিন্দা বিনোনাকে সূর্যমুখী ফুল নিতে বলে। বিনোনাও ফুলগুলো খুব পছন্দ করে। সে বলে, ফুলগুলোর উপরে একটি ফ্রান্সের পতাকা থাকবে এবং পার্সেলটি আমার অফিসে পৌঁছে দিতে হবে। দিন্দা এটা শুনে বলে, ঠিক আছে, সে সময় মতো তার পার্সেল পৌঁছে দিবে। তো এরপরই দিন্দা এবং সাত্যা অফিসে যায় বিনোনাকে তার অফিসে পার্সেল ডেলিভারি করার জন্য। সেখানে গিয়ে তো দিন্দা বুঝতে পারে যে এটা তো গেরিরও অফিস। যাক, তো তারা দুজনেই তখন বিনোনাকে তার ফুলের তোড়াটি ডেলিভারি দেয়। এরপরই সে গেরির সাথে দেখা করার জন্য যায়, কিন্তু সে দেখতে পায় বিনোনার ক্রাশ আর কেউ নয়, সে হচ্ছে গেরি। বিনোনা তো গেরিকেই প্যারিস যাওয়ার জন্য শুভেচ্ছা জানায়। গেরি তখন বিনোনাকে বলে, আমি প্যারিস যাচ্ছি, এটা তুমি কিভাবে জানলে? বিনোনা বলে, পুরো অফিস জানে তুমি প্যারিস যাচ্ছ, তো আমি জানবো না? এ কথা তখন দূর থেকে দিন্দা শুনতে পায়। এতে তো সে খুবই কষ্ট পায়, কারণ গেরি প্যারিস যাচ্ছে আর এই কথা সে জানে না। গাড়িতে এসেই তো সে খুব কাঁদতে শুরু করে। সাত্যা তখন জিজ্ঞেস করে, কি হয়েছে? কিন্তু দিন্দা তো এর কোনো উত্তরই দেয় না। এদিকে গেরি দিন্দার বার্থডের জন্য সারপ্রাইজ প্ল্যান করছিল। আইরিন তখন বার্থডে কেকটি দিন্দার রুমে নিয়ে যেতে বলে। তো আইরিন এবং দিন্দার মা বলতে থাকে, গেরি এখনো প্যারিসের ব্যাপারে দিন্দাকে কিচ্ছু জানায়নি। সেই সময় পেছন থেকে দিন্দা এসে এই সব শুনে ফেলে। সে বলে, আমি ছাড়া তার মানে সবাই জানে যে গেরি প্যারিস যাচ্ছে, শুধু আমিই জানি না। তাই এই ব্যাপারটায় সে খুবই কষ্ট পায়। এরপরে নিজের ঘরে গিয়ে দেখে যে গেরি তার জন্য অনেক সুন্দর করে ঘর সাজিয়েছে। সে তো কেক নিয়ে তাকে উইশও করে। এরপর সে দিন্দাকে বলে, এখন তুমি তোমার বার্থডে উইশ করো। দিন্দা তখন কাঁদতে কাঁদতে বলে, আই উইশ তুমি আমাকে আর মিথ্যা কথা বলবে না। তুমি আমাকে বারবার কেন মিথ্যা কথা বলছো? তুমি আমার সাথে এমন কেন করছো? আমি কি তোমার কেউ না? এ কথা শুনে তো গেরি একেবারেই কনফিউজড হয়ে যায়। সে তো কিছুই বুঝতে পারে না। সে বলে, তুমি আমার গার্লফ্রেন্ড, তুমি আমার পুরো দুনিয়া, এসব কথা তুমি কেন বলছো? দিন্দা তখন বলে, সবাই জানে তুমি প্যারিস যাচ্ছ, শুধু আমিই জানি না। তোমার জীবনে কি আমার কোনো ইম্পর্টেন্স নেই? গেরি তখন বলতে থাকে, আমি তোমাকে এই বিষয়ে বলতে চেয়েছিলাম, শুধু সঠিক সময়ের অপেক্ষা করছিলাম, কারণ আমি জানতাম তুমি কষ্ট পাবে। দিন্দা তখন বলে, তুমি তো ওই বিনোনাকেও বলেছ, তাই ও তোমাকে ফুল দেওয়ারও সুযোগ পেয়েছে। আমাকে তো তুমি সেই সুযোগটুকুও দাওনি। আমাকে এত বড় একটা কথা তুমি জানাওনি। আমাকে সামলানোর সময়টুকুও দাওনি। গেরি তখন দিন্দাকে তার কথা বোঝাতে চায়, কিন্তু সে তো তার কোনো কথাই শুনতে চায় না। সে বলে, আমি আমাদের রিলেশনশিপে ক্লান্ত হয়ে গেছি, তাই তুমি দয়া করে এখান থেকে চলে যাও। আমি আর এক মুহূর্তও তোমাকে এখানে চাই না। এ কথা শুনে তো গেরিও কষ্ট পায়। সে নিচে এসে দিন্দার মায়ের কাছে ক্ষমা চায় আর সেখান থেকে চলে যায়। পরের দিনে দিন্দা এবং তার মা আসে তার বাবার সাথে বার্থডে সেলিব্রেট করার জন্য। সেখানে মেয়ের চেহারা দেখেই তার বাবা বুঝে যায় যে দিন্দার মন খারাপ। তাই তার বাবা তাকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে মা? দিন্দার মা তখন তাকে জানায় গেরির প্যারিস যাওয়ার বিষয়টা। দিন্দাও বলতে থাকে, আমি ওর জন্য খুশি, কিন্তু ওকে ছাড়া 3 বছর কাটিয়েছি, তাই ভয় হয় সবকিছু বদলে যাবে না তো। দিন্দার বাবা তখন তাকে বলে যে, দেখো, ভালোবাসার মানুষ দূরে চলে গেলে ভালোবাসা কমে যায় না, বরং সময় আর দূরত্বের পরীক্ষায় সেটা আরো বাড়তে থাকে। সত্যিকারের ভালোবাসা আরো মজবুত হয়।
তোমরা যদি সত্যিই একে অপরকে ভালোবেসে থাকো তাহলে এই দূরত্ব তোমাদের এই সম্পর্কটাকে কখনোই ভাঙতে পারবে না। তুমি তোমার মা আর আমাকে দেখেই এর আন্দাজ করতে পারো আমরা কত বছর ধরে একে অপরের থেকে দূরে আছি। এরপরও কি আমাদের ভালোবাসা এতটুকু কমেছে? বরং আরো বেড়েছে। দেখো, ভালোবাসা যদি সত্যি হয় তাহলে দূরত্ব কখনোই দেয়াল হতে পারে না, বরং সে অপেক্ষাকে আরো সুন্দর করে তোলে। এরপর সে তার মেয়েকে আরো বলে যে মা, যাকে ভালোবাসা হয় তাকে বিশ্বাসও করতে হয়, তাই তোমার উচিত গেরির উপর বিশ্বাস রাখা। দিনদার মাও তখন বলে, তুমি তো অনেক শক্ত মেয়ে, গেরি তোমাকে অনেক ভালোবাসে আর তুমিও তাকে ভালোবাসো, সেই বিশ্বাসটুকু থাকলেই সব ঠিক থাকবে, দেখে নিও। দিনদার বাবা মেয়েকে আরো বলে, আর একটা কথা মনে রেখো মা, মাঝে মাঝে প্রিয় মানুষকে স্বাধীনতা দিতে হয় তার স্বপ্ন পূরণের জন্য। যদি সে তোমার হয় সে অবশ্যই ফিরে আসবে, আর তাও অনেক বেশি ভালোবাসা নিয়ে। তো এরপরই দৃশ্য চলে যায় পরের দিন। দেখা যায় দিনদা তার ফুলের দোকানে কাজ করছিল। এমন সময় সেখানে শেরিন আসে। সে বলে, আমি তোমার সাথে কিছুক্ষণ কথা বলতে চাই, কিন্তু সেটা এখানে নয়। দিনদা তখন তার হাতের কাজ সেরে শেরিনের সাথে বাইরে এসে কথা বলে। শেরিন তখন তাকে বলে, দেখো, গেরি তার প্যারিসের ট্রিপটা ক্যান্সেল করে দিয়েছে, কারণ তার কাছে প্যারিসের থেকে তুমি বেশি ইম্পর্টেন্ট। তোমরা দুজনই খুব সুইট। দিনদা তো এটা শুনে খুবই অবাক হয়ে যায় আর বলতে থাকে, গেরি আমার জন্য সব ক্যান্সেল করে দিয়েছে আর আপনিও সেটা মেনে নিলেন? আমি তো ভেবেছি আপনি আমাকে মানাতে এখানে এসেছেন। শেরিন তখন বলে, গেরির জন্য যেটা বেস্ট সেটাই আমি চাই, আর আমি বুঝে গেছি তুমিই ওর জন্য বেস্ট। এরপরে দিনদা শেরিনকে বলে, আমরা আগেও লং ডিস্টেন্স রিলেশনশিপে ছিলাম, এখন গেরিকে ছেড়ে দূরে থাকার মতো সাহস নেই, তাই আসলে একটু ঘাবড়ে গিয়েছিলাম। শেরিনও তখন দিনদার বাবার মতো করেই তাকে বলে যে, দেখো, ভালোবাসার মানুষ দূরে থাকলে ভালোবাসা কমে না, বরং বাড়ে। আমি আর আমার হাজবেন্ড 3 বছর ধরে লং ডিস্টেন্স রিলেশনশিপে আছি। ওর ভালোবাসা নিয়ে এখনো বেঁচে আছি আমি। দূরত্ব আমাদের ভালোবাসাকে কখনো কেড়ে নিতে পারেনি, এক বিন্দুও কমাতে পারেনি, তোমাদেরও পারবে না, শুধু বিশ্বাস রেখো। এটা শুনে তো দিনদা জিজ্ঞেস করে, তো আপনার হাজবেন্ড কোন দেশে থাকে? শেরিন জানায়, স্বর্গে। দিনদা তো একথা শুনেই স্তব্ধ হয়ে যায়। বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে তার, চোখ মুখে মিশে যায় দুঃখ আর সম্মান। ভালোবাসার আসল অর্থ সে আজ বুঝতে পেরেছে। সেদিন সন্ধ্যায় দিনদা গেরিকে কল করে আর বলে, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে তুমি মাফ করে দিও, আমি আর আমার এই জীবন রাখতে চাচ্ছি না। একথা শুনে তো গেরি খুব ভয় পেয়ে যায়। সে অস্থির হয়ে বলতে থাকে, তুমি এমন কিছুই করবে না, যেখানে আছো সেখানেই থাকো, আমি এক্ষুনি আসছি। এরপরই সে দ্রুত বেগে গাড়ি চালিয়ে দিনদার কাছে চলে আসে। দিনদা তখন গেরিকে বলে, এত দেরি করেছো কেন? যদি আমার ঠান্ডা লেগে যেত? একথা শুনে তো গেরি অবাক হয়ে যায়, যে একটু আগে মরার কথা বলতে ভয় পায়নি সে এখন ঠান্ডা লাগার ভয় পাচ্ছে। দিনদাকে দেখেই তো গেরি বুঝতে পারে যে সে তার উপর আর রাগ করে নেই। আসলে দিনদা ইচ্ছে করেই গেরিকে এই কথা বলেছিল, যেন গেরি দ্রুত তার কাছে চলে আসে, কারণ সে তাকে কিছু কথা বলতে চায়। শেরিনের শেষ কথাগুলো দিনদার মন ছুঁয়ে গেছে, তাই সে বুঝতে পেরেছে ভালোবাসার নাম শুধু পাওয়াই নয়, বরং ভালোবাসায় অনেক কিছু স্যাক্রিফাইস করারও দরকার হয়। তাই সে গেরিকে বলে, তুমি প্যারিসে যাবে এবং তোমার স্বপ্ন পূরণ করবে। আমি চাই না আমার জন্য তুমি তোমার স্বপ্নকে দূরে ঠেলে দাও, আমি সব সময় তোমার পাশে থাকব। এরপর সে মজা করে আরো বলতে থাকে, আর শোনো, আমি এমন কাউকে বিয়ে করতে চাই না যে মোটামুটি টাকা ইনকাম করে। আমি চাই প্যারিস গিয়ে তুমি তোমার বেস্টটা দাও আর আমাকে একটা ভালো ভবিষ্যৎ দাও। এসব শুনে গেরি বলতে থাকে, তো তুমি কি আমার প্রশংসা করছো নাকি আমাকে অপমান করছো? হ্যাঁ। দিনদা তো তখন গেরির কথা শুনে হেসেই ফেলে। হৃদয়ের সব দুঃখ ঝেড়ে ফেলে তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে। পরের দৃশ্যে দেখা যায় দিনদা এবং তার সব বন্ধুরা মিলে গেরির জন্য একটি ফেয়ারওয়েল পার্টির আয়োজন করে। এতে তো গেরি খুব খুশি হয়। দেখতে দেখতেই তার প্যারিস যাওয়ার দিনও চলে আসে। তারা দুজনেই তো এয়ারপোর্টে এসে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। খুব কষ্ট হলেও গেরিকে দিনদা বিদায় জানায়। এরপরই কেটে যায় বেশ কিছু মাস। দেখা যায় দিনদা তার ফুলের দোকানে একদিন মনোযোগ দিয়ে কাজ করছিল। এমন সময় একজন লোক এসে বলে, এই ফুলের বুকেটি আপনার জন্য এসেছে। দিনদা তো খুবই অবাক হয়ে যায় আর বলে, আমার জন্য? আমাকে কি ফুল দিবে? এরপরই লোকটি তার মুখের মাস্ক সরায় আর বলে, আমরা তখন দেখতে পাই এটা আর কেউ নয়, গেরি। গেরিকে দেখে তো দিনদা খুবই খুশি হয়ে যায়। আসলে সে কিছুদিনের জন্য ছুটি নিয়ে দিনদার সাথে দেখা করতে এসেছে। তো এরপরই তারা একে অপরকে খুশিতে জড়িয়ে ধরে। আর এই সুন্দর দৃশ্যের মধ্য দিয়েই এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই গল্পের মাধ্যমেই আমরা বুঝতে পেরেছি যে ভালোবাসা আসলে কি। ভালোবাসলে কখনোই কাউকে আটকে রাখতে নেই,
ভালোবাসার আসল মানেই হলো স্বাধীনতা। সেটাই যদি আপনি আপনার পার্টনারকে দিতে না পারেন, তাহলে আর কি ভালোবাসলেন? তাই সবারই উচিত নিজের ভালোবাসার মানুষকে স্বাধীনভাবে বাঁচতে দেওয়া। যাক, এই তো ছিল আজকের গল্প। এই ইন্দোনেশিয়ান সুইট লাভ স্টোরিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, যেটা লিংক পেয়ে যাবেন আমাদের কমেন্ট বক্সে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।